হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুন্দর করে পুজো কাটিয়েছো। সবাইকে শুভ বিজয়া দশমী। আজকে তোমরা শুনবে 3টি ঘটনা, এবং সত্যি কথা বলছি, 3টি ঘটনা শুনে তোমাদের মাথা ঝিমঝিম করবে। তোমাদের ভাবতে অবাক করবে যে এমনও হয়। তোমাদের পিলে চমকে যাবে। তোমরা সত্যি কথা বলতে ভয় পেতে চলেছ। সো আর একদম দেরি করো না, কানে হেডফোনটা লাগিয়ে নাও। হেডফোনটা লাগিয়ে নিলে বেশি ভয় পাবে, এটুকু বলতে পারি। চলো এবার আমরা শুরু করে দেব প্রথম ঘটনা। তবে শুরু করার আগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করে দিও। চলো এবার শুরু করা যাক। আমার নাম আমি বলবো না অমিতদা, কারণ আজও সেই রাতটার কথা কাউকে স্পষ্টভাবে বলতে পারিনি। ঘটনাটা প্রায় 10 বছর আগের, 2015 সালের জুন মাসের শেষ সপ্তাহ। তখন আমি কল্যাণীতে একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। কাজের সুবাদে মাঝে মাঝেই হুগলি থেকে কল্যাণী যেতে হতো। সেদিনও অফিস থেকে একটু দেরি হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 10:30। বাইরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। পুরো আকাশে কালো মেঘ, বিদ্যুৎ মাঝে মাঝে চিকচিক করে উঠছে। আমি মোটর বাইকটা নিয়ে বেরিয়েছিলাম কল্যাণী হাইওয়ের দিক দিয়ে। রাস্তায় তখন খুব বেশি গাড়ি নেই, শুধু দূরে কোথাও একটা ট্রাকের হেডলাইট আর মাঝে মাঝে হাইওয়ের আলোয় ভিজে থাকা গাছপালা। প্রথমে কিছুই অস্বাভাবিক লাগেনি, কিন্তু প্রায় 15 মিনিট যাওয়ার পর একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। রাস্তার এক পাশে একটা লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। মাথায় ভিজে চুল, মুখ দেখা যাচ্ছে না ভালো করে। মনে হলো হয়তো কেউ লিফট চাইছে। আমি বাইকটা একটু ধীর করলাম। মহিলাটা কিছু বলল না, শুধু রাস্তার মাঝখানে এগিয়ে এসে দাঁড়ালো। আমার বুকের ভেতর তখন হালকা কাঁপুনি শুরু হয়েছে। বৃষ্টির শব্দের মাঝখানেও মনে হচ্ছিল চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে। আমি থামিনি, বাইকটা ঘুরিয়ে পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ দেখি হেডলাইটের আলোয় আর কেউ নেই। রাস্তা একদম ফাঁকা, যেন কেউ ছিলই না। আমি ভাবলাম হয়তো চোখের ভুল, বৃষ্টির পর্দায় ভুল দেখেছি। কিন্তু প্রায় 1 মিনিট যেতে না যেতেই হঠাৎ পেছন থেকে স্পষ্ট শুনলাম, দাদা একটু দাঁড়ান। বাইকটা থামলো না, কিন্তু আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই কণ্ঠস্বরটা খুব করুণ, ভিজে আর অদ্ভুতভাবে ফাঁকা ফাঁকা। আমি একবারও পেছনে তাকালাম না, যতটা পারি স্পিড বাড়ালাম। কিন্তু মিনিট 5 যাওয়ার পর হঠাৎ বাইকের হেডলাইট নিভে গেল। ইঞ্জিন বন্ধ, চারপাশ অন্ধকার, শুধু ঝিরঝির বৃষ্টি আর হাইওয়ের নিস্তব্ধতা। আমি হেলমেট খুলে নামতেই চারপাশে একটা তীব্র পচা গন্ধ টের পেলাম, যেন ভেজা কাপড়, পুরনো লাশ আর কাদা একসাথে মিশে গেছে। মোবাইল বের করলাম, কিন্তু নেটওয়ার্ক নেই। আলো জ্বালাতেই দেখি সামনে ঠিক রাস্তার ধারে একটা পুরনো বাস দাঁড়ানো। বাসটা যেন ফেলে রাখা, জানালাগুলো ভাঙা, গায়ে ছোপ মরছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ভেতরে লাইট জ্বলছে মৃদু হলুদ রঙের। ভয় আর কৌতূহল মিশে আমি একটু এগোলাম। ভেতর থেকে হাসির আওয়াজ শুনলাম, মেয়েদের হাসি, ছেলেদের কথাবার্তা, যেন কোনো পিকনিক পার্টি চলছে। আমি ডেকে উঠলাম, হ্যালো, কেউ আছেন? এক মুহূর্তে হাসির শব্দ থেমে গেল। সবচেয়ে ভয়ঙ্কর হলো, একটা জানলার ভেতর দিয়ে আমি স্পষ্ট দেখলাম কেউ জানলার কাছে দাঁড়িয়ে আছে। লাল শাড়ি পরা মহিলা, তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ ফাঁকা, ঠোঁট শুকিয়ে গেছে। আমি দৌড়ে বাইকের দিকে ফিরে এলাম। ইঞ্জিন স্টার্ট নিল না, বারবার চেষ্টা করেও না। তারপর হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল। আমি ঝটকা মেরে পেছনে তাকাতেই দেখি কেউ নেই, কিন্তু সেই পচা গন্ধটা আরও তীব্র হয়েছে, যেন ঠিক আমার গায়ে লেগে আছে। অবশেষে কেমন করে জানি না বাইকটা হঠাৎ স্টার্ট নিয়ে ফেলল। আমি পেছনে না তাকিয়ে শুধু চালিয়ে গেলাম। কল্যাণী পৌঁছে দেখি ঘড়িতে 12টা 45।
অথচ হাইওয়ে পাড়ি দিতে সাধারণত 25 থেকে 30 মিনিট লাগে। আমি প্রায় 2 ঘন্টা কোথায় ছিলাম। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। সকালে বাইকটা দেখে অবাক হলাম। সাইলেন্সারের গায়ে কাদা, কিন্তু কাদা নয়, হালকা বাদামি রঙের দাগ, যা ধুয়ে ফেললেও যায়নি। 2 দিন পরে আবার অফিসের প্রয়োজনে একই রুটে যেতে হলো। এইবার দিনের বেলা। আমি সেই জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করলাম যেখানে বাসটা দেখেছিলাম, কিন্তু পুরো হাইওয়ে ঘুরেও তেমন কোনো জায়গা পেলাম না। শুধু রাস্তার ধারে একটা ভাঙা পুকুরের পাশে কিছু শুকনো ফুল, জলা মোমবাতি আর একটা পুরনো নম্বর প্লেট পড়েছিল। আমি আশেপাশের লোককে জিজ্ঞেস করলাম। তখন একজন বলল, এইখানে একসময় দুর্ঘটনা হয়েছিল, বাসটা নদীর ধারে পড়ে গিয়েছিল, সব যাত্রী মারা গেছিল। আমি প্রশ্ন করলাম, কবে? লোকটা বলল, প্রায় 10-12 বছর হবে। ওই বাসে একটা লাল শাড়ি পরা মহিলা ছিল। হেড কাউন্টে ওর দেহটা পাওয়া যায়নি। আমি আর কিচ্ছু বলিনি, কিন্তু সেই মুহূর্তে আমার বুকের ভেতর থেকে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। অবশ্য সেই রাতের পর আমি আর কোনোদিনও কল্যাণী হাইওয়ে দিয়ে যাইনি। তবে সেই বাসের কথাটা শোনার পর থেকে আমি একটা অন্যরকমই মানুষ হয়ে গিয়েছিলাম অমিতদা। রাতে ঘুমোতে পারতাম না। মাঝরাতে হঠাৎ বাইরের রাস্তা দিয়ে বাসের হর্ন বাজতে শুনতাম, যেন কেউ আমাকে ডাকছে। আমার স্ত্রী বলতো, তুমি ওসব ভেবে পাগল হয়ে যাচ্ছ। কিন্তু আমি জানতাম ওইসব আমার মনের কল্পনা নয়। একদিন রাতে আমি ঠিক করলাম সব কিছু একবার নিজের চোখে দেখে আসব। সেদিনও হালকা বৃষ্টি হচ্ছিল। রাত প্রায় 10টা। আমি বাইকটা নিয়ে বেরোলাম। মনে মনে বললাম, আজ যদি কিছু না পাই তাহলে সব মনের ভুল বলে ধরে নেব। কল্যাণী হাইওয়ের সেই জায়গাটা খুঁজে পেলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, রাস্তার ধারে আগের বারের শুকনো ফুল, মোমবাতি, নাম্বার প্লেট কিছুই নেই। সব যেন ঝাপসা হয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি। তখন দূর থেকে হঠাৎ হেডলাইটের আলো দেখা গেল। একটা বাস আসছে, একদম ধীরে ধীরে, কোনো শব্দ নেই, শুধু হালকা আলো। আমি ভেবেছিলাম হয়তো কোনো নাইট সার্ভিস, কিন্তু আমার কাছে আসতেই আমার বুকটা থেমে গেল। বাসটা ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। ড্রাইভারের সিটে কেউ নেই, তবুও বাসটা নিজে থেকে থেমে গেল। ভেতরে আলো জ্বলছে, আর জানলাটার ভেতর দিয়ে স্পষ্ট দেখলাম অনেক মানুষ বসে আছে। সবাই চুপচাপ, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। আমি এক মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিলাম। তারপর দরজাটা কট করে খুলে গেল, যেন আমন্ত্রণ জানালো আমাকে। ভয় থাকা সত্ত্বেও জানি না কেন আমি পা বাড়ালাম ভেতরের দিকে। মেঝেতে কাদা জমে আছে, আর কোথাও শুকনো রক্তের দাগের মতো কালচে ছোপ। আর গায়ে লাগাতেই বুঝলাম ভেতরের হাওয়া ঠান্ডা নয়, বরফের মতন জমাট। প্রথম সিটে বসেছিল এক বৃদ্ধ। আমি বললাম, কোথায় যাচ্ছেন? লোকটা মুখ তুলল না, শুধু বলল, সে স্টপেজ। তারপর আবার নীরব। আমি ধীরে ধীরে পেছনের দিকে তাকালাম। সবাই যেন নিথর, কারোর মুখে কোনো অভিব্যক্তি নেই। কিছুক্ষণের মধ্যেই বাসটা নিজে থেকে চলতে শুরু করলো। আমি দাঁড়িয়ে আছি, তবুও টের পেলাম বাস চলছে, কিন্তু চাকা ঘুরছে না। চারপাশের দৃশ্য ক্রমে বদলাচ্ছে। হাইওয়ে নেই, শুধু জল, ধোয়া আর অন্ধকার। আমি চিৎকার করে বললাম, এই এই থামাও বাসটা। তখনই পেছন থেকে একটা মহিলা কণ্ঠস্বর ভেসে এলো, দাদা, আপনিও কি খুঁজছেন? আমি ঘুরে তাকিয়ে দেখি সেই লাল শাড়ি পরা মহিলা। এইবার তার মুখ দেখা যাচ্ছে স্পষ্ট, চোখের নিচে কালো দাগ, ঠোঁটে অদ্ভুত হাসি। ঠিক ওই সময় আমি ধরপড় করে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই বুঝলাম আমি এতক্ষণ যা দেখেছি পুরোপুরি স্বপ্ন দেখেছি। আমি সেদিনও বিষয়টা মাথা ঘামালাম না, কিন্তু এরকম স্বপ্ন বারবার রিপিট হতে লাগলো। তাই আমি ঠিক করলাম একজন গুণিনকে দেখাবো। সেই মতো এক গুণিনের কাছে আমি গেলাম। গিয়ে সত্যি কথা বলতে উনি যা বললেন সেটা শুনে তো আমার পিলে চমকে গেল। উনি বললেন, আমি যদি আর মোটামুটি 10-15 দিন পরে আসতাম তাহলে আমাকে আর কেউ বাঁচাতে পারতো না। এই কথা শুনে তো আমার হৃৎপিণ্ড বেরিয়ে আসার জোগাড় হলো। তারপরে আমি ওনাকে অনেক কাকতে মিনতি করলাম আমাকে বাঁচানোর জন্য। আমার সঙ্গে আমার স্ত্রীও গিয়েছিল। উনি আমাকে একটু ঝাড়া দিয়ে দিলেন, আর মন্ত্রপুত জল তার সঙ্গে তাবিজ দিলেন। দিয়ে বললেন, এই জলটা প্রত্যেক দিন খেতে এবং স্নানের সঙ্গে জল দিয়ে স্নান করতে একটু করে মিশিয়ে। আমি তাই করলাম,
আর সঙ্গে তিনি এটাও বলেছিলেন 3 দিন যেন আমি সন্ধ্যের পর বাড়ি থেকে না বের হই, তাহলে বড় বিপদ হতে পারে। আমি সেটা মেনেই চললাম। সত্যি কথা বলতে তারপর থেকে না আমি সেই স্বপ্ন দেখেছি আর না আমার সঙ্গে কিছু ঘটেছে। এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের ভালো লাগবে। দাদা, তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই পড়ে শুনিও, আমি অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, এই ছিল কল্যাণী হাইওয়ের আরও একটা ভয়ঙ্কর ঘটনা। এই কল্যাণী হাইওয়ে যে কতটা অভিশপ্ত সেটাই ঘটনাগুলো শুনলে বোঝা যায়। এই কল্যাণী হাইওয়ে নিয়ে প্রচুর ঘটনা শুধু আমাদের এই পরিবারে না, অনেক চ্যানেলে আপলোড করা আছে। কল্যাণী হাইওয়ে নিয়ে আমাদের এই চ্যানেলেও বেশ ভাইরাল ভিডিও আছে, যেগুলো শুনলে তোমরা ভয় পেয়ে যাবে। যারা ওই ঘটনাটা শোনোনি, তোমরা এই ঘটনাটা শোনার পর শুনে নিও। আশা করছি তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। আমার নাম অনির্বাণ, আমি কলকাতার ছেলে। ভ্রমণ আর পাহাড় আমার ছোটবেলা থেকেই নেশা। তবে এই নেশা যে একদিন এমনভাবে আমার জীবনটাই পাল্টে দেবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। ঘটনাটা আজ থেকে 5 বছর আগের, 2019 সালের অক্টোবর মাসের। দুর্গাপুজোর পর বন্ধুরা মিলে ঠিক করলাম একটা ছোট্ট রোড ট্রিপে যাব। দলে ছিলাম আমরা 4 জন, আমি, রজত, শুভ আর মৈনাক। রজতের একটা পুরনো মাহিন্দ্রা বুলেরো ছিল, সেটাই আমাদের সহযাত্রী। পরিকল্পনা ছিল দেরাদুন থেকে নৈনিতাল, তারপর এক নির্জন ফরেস্ট রোড দিয়ে পিটোরাগড় অবধি যাওয়া। তবে এক বন্ধুর পরামর্শে আমরা ঠিক করি লাসডাউন থেকে পিথোরাগড়ের পুরনো ফরেস্ট রোড দিয়ে যাব। লোকেরা বলে ওই রাস্তায় রাতে গাড়ি চালানো একদমই নিরাপদ নয়। চিতা নামে একটা ছোট গ্রাম পড়বে, তারপরেই নাকি বনভূমির শুরু। সন্ধ্যের পর নাকি অনেক দুর্ঘটনা ঘটে, মানুষ হারিয়ে যায়। স্থানীয় এক দোকানদার এমনই সতর্ক করেছিল। আমরা সবাই হাসাহাসি করেছিলাম, ভাবলাম মানুষ ভয় দেখাতে ভালোবাসে, কিন্তু এই হাসি যে পরে গলায় আটকে যাবে সেটা তখন কে জানত। আমরা সকাল 8টার দিকে দেরাদুন ছাড়লাম। প্রথম দিকে সব কিছু স্বপ্নের মতোই লাগছিল। গা ঘেঁষে নেমে আসা মেঘ, সবুজে ঢাকা পাহাড়, সরু আঁকাবাঁকা পথ, পাথে ঝর্নার কলকল শব্দ। গাড়ির জানলাটা খোলা, হালকা হাওয়া মুখে লাগছে। শুভ গান বাজাচ্ছিল মোবাইল থেকে, পুরনো হিন্দি ট্র্যাভেল গান। বেলা গড়িয়ে গেল। দুপুরে লাঞ্চ সেরে আমরা পৌঁছালাম লাসডাউনে। ছোট, শান্ত, একেবারে পাহাড়ের কোলে বসে থাকা শহর। এখান থেকেই মূল ফরেস্ট রোড শুরু। একটা স্থানীয় দোকানে থেমে চা খেলাম। দোকানদার 50 ছুঁই ছুঁই বয়সের এক লোক। আমাদের দেখে বলল, বাবুজি এক্ষুনি বের হন, সন্ধ্যের পর ওই পথে যাওয়া ঠিক না। রজত হেসে বলল, কেন ভাই, ভূত টুত আছে নাকি? লোকটা একবার তাকিয়ে চুপ করে গেল। কিছুক্ষণ পর ধীরে বলল, ভূত কিনা জানি না, কিন্তু এখানে রাতে অনেক সময় গাড়ি বন্ধ হয়ে যায়, হেডলাইট নিভে যায়, লোকজনও হারিয়ে গেছে 2-1 বার। আমরা আবারও হাসলাম। এমন গল্প পাহাড়ে প্রায়ই শোনা যায়। তখন বিকেল প্রায় 4টে। আচ্ছা, এখানে বলে দিই, উনি কিন্তু হিন্দিতে বলেছিলেন, আমি এখানে বাংলাতে বললাম। তখন বিকেল প্রায় 4টা। সূর্য ঢলে পড়েছে পশ্চিমে। আমরা ভাবলাম পিথোরাগড় পর্যন্ত হয়তো যাওয়া হবে না, কিন্তু অন্তত চিতাগ্রাম পর্যন্ত গিয়ে কোনো লজে রাত কাটাবো। রাস্তাটা যতই গভীর হচ্ছিল, গাছপালা তত ঘন হচ্ছিল। পাশের দিকটা একেবারে খাড়া পাহাড়, নিচে গভীর খাদ। গাড়ি চালাচ্ছিল রজত, আর আমি সামনে বসে, শুভ আর মৈনাক পেছনে। হঠাৎ দেখি রাস্তার ধারে একটা সাইনবোর্ড, ফরেস্ট জোন বিগিন, ট্রাভেল উইথ কশন। তারপর মোবাইলে নেটওয়ার্কটা হারিয়ে গেল। পাহাড়ে এটা স্বাভাবিক, তাই কেউ গুরুত্ব দিল না। কিন্তু একটু পর থেকে রাস্তাটা যেন কেমন নিস্তব্ধ হয়ে গেল। না কোনো পাখির ডাক, না বাতাসের শব্দ। যেন কেউ চারপাশ থেকে শব্দটাকে গিলে ফেলেছে। গাড়ির হেডলাইটের আলোয় সামনে শুধু ঘন গাছের ছায়া, মাঝে মাঝে কুয়াশা এসে ঢেকে দিয়ে যাচ্ছে রাস্তা। বিকেল 6টার মধ্যে আলো প্রায় নিভে গেল। আমরা ঠিক করলাম সামনে কোনো ফাঁকা জায়গা দেখলেই
গাড়ি থামিয়ে বিশ্রাম নেব। হঠাৎ দেখি সামনে রাস্তার উপর একটা মহিলা দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখা যাচ্ছিল তার পিঠ আমাদের দিকে, মাথায় লম্বা চুল, দুহাত নিচে ঝুলছে। রজত তড়িঘড়ি করে ব্রেক চাপল। গাড়ি থামতে সবাই চমকে উঠলাম। এই জায়গায় মহিলা? মৈনাক অবাক হয়ে কথাটা বলল। আমরা জানলার কাছ নামিয়ে চিৎকার করে জিজ্ঞেস করলাম, ম্যাডাম, ম্যাডাম, সাহায্য লাগবে? কোনো উত্তর এলো না। মহিলাটা একটুও নড়ল না। ও রজত একটু সামনে এগিয়ে গেল। এবার হেডলাইটের আলোয় তার মুখ দেখা গেল। চুলে ঢাকা মুখের ফাঁক দিয়ে চোখ দুটো ঝিলিক মারল, যেন চোখ নেই, কেবল ফাঁকা কালো গর্ত। আমি বুকের ভেতরে ঠান্ডা কিছু নামতেও টের পেলাম। শুভ চেঁচিয়ে উঠল, চালাও রজত, চালাও। রজত গিয়ার দিল, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। বারবার চেষ্টা করেও ইঞ্জিনের শব্দ আসছে না। এক মুহূর্তে বুঝলাম আশেপাশে কোনো বাতাস নেই, কিন্তু চুলগুলো নিজে থেকেই উঠছে মহিলার। তারপর হঠাৎ সে ধীরে ধীরে ঘুরে আমাদের দিকে মুখ করল। সেই মুখ দেখে মনে হলো কেউ মুখের চামড়া ছিঁড়ে ফেলেছে, নিচে শুধু রক্তমাখা কালচে অংশ। শুভ পেছন থেকে চিৎকার করে উঠল, ও মাগো, মাগো! আমি চোখ বন্ধ করে শুধু রজতকে বললাম, একবার ক্লাচ দে, আবার চেষ্টা কর। অলৌকিকভাবে এবার ইঞ্জিনটা স্টার্ট নিল। রজত একটানে গিয়ার দিয়ে গাড়ি ছুটিয়ে দিল সামনে। কেউ পেছনে তাকায়নি, কিন্তু পেছনের সিটে বসা মৈনাক হঠাৎ বলল, ওটা এখনও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আলোয় দেখা যাচ্ছে না মুখ। আমরা প্রায় 1 ঘন্টা নীরবভাবে গাড়ি চালালাম। কেউ কোনো কথা বলিনি। রাস্তাটা কেমন যেন ঘুরে আবার একই রকম জায়গায় ফিরে আনছে। হঠাৎ শুভ বলল, এই রাস্তাটা আমরা একটু আগে পার হইনি? আমি জানলার বাইরে তাকালাম। একই সাইনবোর্ড, ফরেস্ট জোন বিগিন, ট্রাভেল উইথ কশন। রজত বলল, না না না, এটা সম্ভব না, আমরা তো সামনে যাচ্ছি। ঘড়িতে দেখলাম রাত 8টা, কিন্তু আমরা যেন এক জায়গাতেই ঘুরপাক খাচ্ছি। গুগল ম্যাপ চালানোর চেষ্টা করলাম, কিন্তু নেট নেই, জিপিএসও কাজ করছে না। গাড়ির হেডলাইটে রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু আশপাশে কুয়াশা আরও ঘন হয়ে উঠেছে। হঠাৎ গাড়ির পেছন থেকে একটা শব্দ এলো, ঠক। মনে হলো কেউ গাড়ির পেছনে জোরে কিছু ঠুকেছে। রজত ব্রেক করল না। আমি ভেবেছিলাম হয়তো কোনো ডাল বা পাথর, কিন্তু তারপর 3 বার আবার ঠক 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 আওয়াজ হতে লাগলো, ঠিক পেছনের দরজার কাছে। শুভ ফিসফিস করে বলল, দরজা লক আছে তো? আমি দরজায় লক চেক করলাম, সব লক করা। তারপর শব্দটা ক্রমশ জোরে হতে লাগলো। রজত এবার ব্রেক চাপল। গাড়ি থামতেই শব্দ বন্ধ, সবাই নিস্তব্ধ। তখনই হঠাৎ পেছনের ক্লাসে আঙ্গুলের চাপ দেখা গেল, একদম তাজা, যেন কেউ বাইরে থেকে ঘষে দিয়েছে। মৈনাক কাপা গলায় বলল, ওটা ভেতর থেকে না, বাইরে থেকে হচ্ছে। দেখে আমরা বুঝলাম দাগটা বাইরে থেকে নয়, ভেতর থেকেই। আমরা 3 জন একসঙ্গে পেছনে তাকালাম। পেছনের সিটে কেবল মৈনাক একা বসেছিল, কিন্তু এবার দেখি তার পাশে কেউ বসে আছে। চুলে ঢাকা মুখ, ফাটা কাপড়, শরীর থেকে কাদা গড়িয়ে পড়ছে। মৈনাক বুঝতেই পারিনি। আমি চিৎকার করে বললাম, মৈনাক, পাশে কে? সে ঘাড় ঘুরিয়ে তাকাতেই এক ঝটকায় দরজাটা খুলে গেল। গাড়ির ভেতর একটা ঠান্ডা বাতাস ঢুকে পড়ল। আমরা কিছু বোঝার আগেই মৈনাক দরজা খুলে বাইরে ছিটকে গেল। রজত গাড়ি চালিয়ে সামনে নিয়ে গেলেও আমরা দেখতে পেলাম পেছনের কুয়াশার ভেতর মৈনাক দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরের ভঙ্গিমা অদ্ভুত, যেন কারো হাত ধরে টানা হচ্ছে পেছনের দিকে। গাড়ি থামিয়ে আমরা 3 জনই বাকরুদ্ধ হয়ে গেলাম। পেছনে শুধুই কুয়াশা, তার মধ্যে মৈনাকের ছায়াটা যেন ধীরে ধীরে মিশে যাচ্ছে বনের অন্ধকারে। ফিরে যাওয়া দরকার, আমি বললাম। রজত চেঁচিয়ে বলল, না, আমি ওখানে নামবো না, ওটা মানুষ না। শুভ চুপচাপ বসেছিল সিটে, ঠোঁট কাঁপছে। বাইরে ঠান্ডা হাওয়া নয়, বরং একটা বরফের মতো নিঃশ্বাস গাড়ির ভেতরে ঘুরে বেড়াচ্ছিল। আমি ফোন বার করলাম, কিন্তু কোনো নেট নেই, ব্যাটারি তখন 50%। গুগল ম্যাপ খোলার চেষ্টা করেও পারলাম না। রজত ধীরে ধীরে ক্লাস ছেড়ে গাড়ি চালাতে শুরু করলো। রাস্তা তখন আরও সরু, একপাশে খাড়া খাদ, অন্য পাশে গাছপালা ঘন হয়ে একটা সুড়ঙ্গের মতন হয়ে গেছে। হঠাৎ শুভ বলল, ওই দেখ, ওখানে আলো।
দূরে একটা হলদে আলো ঝিলমিল করছে, মনে হলো হয়তো কোনো লজ বা পাহাড়ি গ্রামের বাড়ি। আমরা আশা পেলাম। গাড়ি নিয়ে এগিয়ে যেতেই দেখা গেল রাস্তার ধারে একটা পুরনো কাঠের বাড়ি, দেওয়ালে ছোপ ছোপ শাওলা, জানলাগুলো ভাঙা, কিন্তু ভেতর থেকে আলো জ্বলছে। আমরা নেভে গেলাম। একটা বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়ে বলল, বাবা বাবা, এত রাতে বাইরে, এখানে তো কেউ আসে না? আমরা হাঁপাতে হাঁপাতে পুরো ব্যাপারটা বললাম। রাস্তায় দাঁড়ানো মহিলা, গাড়ির মধ্যে অদ্ভুত ছায়া, মৈনাকের হারিয়ে যাওয়া। বৃদ্ধ মাথা নাড়ল, তারপর মৃদুসুরে বলল, ও রাস্তা ধরে কারোর যাওয়া ঠিক না, তোমরা বসো, ভেতরে এসো। ভেতরে কাঠের মেঝে, মাঝখানে পুরনো লণ্ঠনের আলো, দেওয়ালে পশুর খুলি ঝুলছে, হয়তো পাহাড়ি শিকারি ছিল সে। ঘরে একটা গন্ধ, পুরনো কাঠ আর ধোয়ার মিশ্রণ। আমরা চুপ করে বসে রইলাম। বৃদ্ধ কিছুক্ষণ পর গরম দুধ এনে দিল, বলল, এখানে রাতে বাইরে বেরোবে না। ওই মহিলাকে যেদিন দেখা যায় তখন থেকেই মানুষ হারিয়ে যায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি ওকে চেনেন? বৃদ্ধের চোখ নিচু হয়ে গেল। চিনি না, কিন্তু জানি ও আগে এই বনেরই মানুষ ছিল। বৃদ্ধ এবার গল্পটা ধীরে ধীরে বলতে শুরু করলো। প্রায় 10 বছর আগে এই ফরেস্টে রোডের পাশে একটা ছোট গ্রাম ছিল। সেখানে এক নববিবাহিতা মেয়ে, নাম নন্দিতা, তার স্বামীর সঙ্গে থাকতো। লোকজন বলতো মেয়েটা খুব সুন্দর ছিল, কিন্তু গরিব ঘরের। এক রাতে গ্রামের কয়েকজন লোক মদ খেয়ে ফিরছিল। তারা নন্দিতার বাড়িতে ঢুকে তাকে অত্যাচার করে পুড়িয়ে মেরে ফেলে। গ্রামের কেউ সাহায্য করতে যায়নি, ভয় পেয়েছিল। সেই রাতের পর থেকেই এই বনপথে নাকি এক সাদা পোশাক পরা মহিলা দেখা যায়। মুখে কোনো চামড়া নেই, আর তার চোখে শুধুই অন্ধকার। এটা শুনে রজত বলল, যে লোকেরা ওকে দেখে তারা ফিরে আসে না? বৃদ্ধ বলল, শুধু গাড়ি পরে পাওয়া যায় খাদে। আমরা অবাক হয়ে একে অন্যের দিকে তাকালাম। সবাই জানে পাহাড়ে অনেক গল্প চলে, কিন্তু এই গল্পটার সঙ্গে আজকের ঘটনাগুলো হুবহু মিলে যাচ্ছে। বৃদ্ধ আমাদের বলেছিল ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়তে। লণ্ঠনটা নিভিয়ে শুধু এক ফালি আলো রেখেছিলাম। শুভ ফিসফিস করে বলল, তুই ঘুমিয়ে পড়েছিস? আমি উত্তর দিলাম না। বাইরে কুয়াশায় ভিজে বাতাসের শব্দ হচ্ছিল, কিন্তু হঠাৎ মনে হলো কেউ বাইরে হাঁটছে। পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে, ধাপ ধাপ ধাপ। তারপর দরজার ঠিক সামনে কেউ থেমে গেল। ছায়া দেখা যাচ্ছে নিচের ফাঁক দিয়ে, দুটো পায়ের আকার, কিন্তু পায়ের দিক উল্টো। আমার বুকের ভেতরটা বরফ হয়ে গেল। বৃদ্ধ তখন ঘরের অন্য পাশে ঘুমিয়ে। কিছুক্ষণ পর দরজার ধীরে ধীরে আঁচড়ানোর শব্দ শুরু হলো। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, খোল। আমার গলা শুকিয়ে গেলেও সাহস করে বললাম, কে? কোনো উত্তর নেই, শুধু হাওয়ার মতন একটা দীর্ঘ নিঃশ্বাস, তারপর নিস্তব্ধতা। সকালে ঘুম ভাঙার পর দেখি বৃদ্ধ ঘরে নেই, দরজা খোলা। বাইরে গাড়িটা ঠিক জায়গায় আছে। আমরা ভাবলাম হয়তো লোকটা বাজারে গেছে, কিন্তু আশেপাশে তাকাতেই দেখি ঘরটার একদম পাশে একটা পুরনো সমাধি, তার উপর লেখা নবনীতা 1989। আমরা অবাক হয়ে একে অন্যের দিকে তাকালাম। তার মানে এই বৃদ্ধ যার কথা বলছিল সেই হয়তো নন্দিতা। কিন্তু বৃদ্ধটা গেল কোথায়? বাড়ির ভেতরে ফিরে গিয়ে দেখি চৌকির উপর লণ্ঠনটা এখনও জ্বলছে, আর বৃদ্ধের কাপড় চোপড় পরে আছে, কিন্তু মানুষটা নেই। আমরা দ্রুত গাড়িতে উঠলাম। ইঞ্জিন এবার ঠিকঠাক স্টার্ট নিল। গাড়ি যখন বনের শেষ প্রান্তে পৌঁছালো তখন হঠাৎ শুভ চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? শুভ বলল, আরে আমাদের কিন্তু মৈনাককে ছেড়ে আসা উচিত হয়নি। সেই মতো আমরা আবার গাড়ি ঘুরিয়ে সেই দিকে গেলাম যেখানে মৈনাক হারিয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে আমরা মৈনাককে খুঁজে পেয়েছিলাম, বাট তাকে বাঁচাতে পারিনি। সেখানে গিয়ে আমরা দেখলাম মৈনাক পাশে পড়ে আছে, কিন্তু তার নিঃশ্বাস প্রশ্বাস আর চলছে না। শুধুমাত্র এই ট্রিপের জন্য মৈনাককে আমাদের হারাতে হলো। লোকজন বলে আজও নাকি রাতে ওই রাস্তা দিয়ে গেলে মাঝে মাঝে এক সাদা পোশাক পরা মহিলা
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, আর যখন হেডলাইটের আলো পড়ে তার মুখে, তখন দেখা যায় একজোড়া ফাঁকা চোখ। এই ঘটনার পর থেকে আমি আর পাহাড়ে যাই না। দাদা, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তুমি অবশ্যই পড়ে শুনিও। এই ঘটনাটা শুনে অনেকের মনে হতে পারে এটা বানানো ঘটনা, কিন্তু সত্যি কথা বলতে যার সঙ্গে এমন ঘটনা ঘটে সেই বোঝে। এখনও মৈনাকের মৃত্যু আমাদেরকে তাড়া করে বেড়ায়। আমরা সেদিন না গেলে হয়তো মৈনাক আমাদের সঙ্গে থাকতো। যাই হোক, আশা করছি তোমাদের এই ঘটনাটা ভালো লাগবে। আর দাদা, তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই পড়ে শুনিও। যদি তোমার মনে হয় যে ঘটনাটা শোনানোর মতন, আমি অপেক্ষা করব তোমার মুখে এই ঘটনাটা শোনার। একদম একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা, এবং উত্তরাখণ্ডের একটা রাস্তায় ঘটে যাওয়া, ট্রিপে গিয়ে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। আশা করছি তোমাদের এই ঘটনাটা ভালোই লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তবে একটা কথা বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। নমস্কার অমিতদা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটা কোনো ভৌতিক ঘটনা নয়, অলৌকিক ঘটনা বলতে পারেন। এই ঘটনাটার বিশ্বাসযোগ্যতা কতটা আমি জানি না, কারণ ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজে নই। এটা আমি আমার খুব নিকট এক আত্মীয়ের কাছ থেকে শুনেছি, তাই আপনাকে শেয়ার করছি। ঘটনাটা আজ থেকে প্রায় বছর 30 আগের। একটা কথা উল্লেখ করে দিয়ে, আমাদের বাড়ি নৈহাটিতে, এবং আমার নাম অপর্ণা ঘোষ। আমার বয়স বর্তমানে 60 বছর। আমার বিয়ে হওয়ার 10 থেকে 15 বছর পরেই এই ঘটনাটি ঘটে। যে সময় ঘটনাটি ঘটে সেই সময় আমার মেয়ের বয়স 5 কি 6 হবে। আমার বাপের বাড়ির এক প্রতিবেশী, যাকে আমরা জেঠিমা বলে ডাকতাম, ওই জেঠিমার যে ছেলের বউ, তিনি যে সময় গর্ভধারণ করেছিলেন তখন তিনি 6 কি 7 মাসের গর্ভবতী। বলে রাখি, তাদের বাড়িটা কিন্তু অনেক গাছগাছড়া দিয়ে ভরা ছিল। বাড়িতে আম, কাঁঠাল, লিচু সমস্ত রকম গাছ ছিল। এর সাথেই ছিল একটা বিশাল বড় বাতাবি লেবুর গাছ। সেই বাতাবি লেবু গাছে সে সময় ভীষণ মিষ্টি বাতাবি লেবু হয়েছিল। পাড়ার সবাই সেই গাছ থেকে বাতাবি লেবু পেরে পেরে নিয়ে এসে খেত। এই দেখে ওই গর্ভবতী মহিলাও ইচ্ছে হয় যে সেও বাতাবি লেবু পেরে খাবে। সে তার শাশুড়ি মাকে বলল, মা, আমি একটা লেবু পাড়তে যাচ্ছি, আমাকে একটা ছুরি দেবেন তো। শাশুড়ি মা তখন তাকে বলল, বৌমা, এই পোয়াতি সময়ে তুমি এভাবে লেবু পাড়তে যেও না। তাছাড়া শুনেছি আজকে নাকি সূর্যগ্রহণ, এই সময় তোমার কিছু কাটা উচিত নয়। আর তাছাড়া পোয়াতি অবস্থায় গাছ থেকে কিছু নিজের হাতে পাড়তে নেই। বৌমা সম্পূর্ণভাবে শাশুড়ি মায়ের কথা না শুনে তাকে পাশ কাটিয়ে চলে গেল রান্নাঘরের ভেতরে, এবং সেখান থেকে একটা ছুরি নিল। তারপরে সোজা গিয়ে লেবু গাছতলায় চলে গেল। সেখানে গিয়ে সে 2 কোপে একটা বিরাট বড় সাইজের বাতাবি লেবু পেরে নিল। তারপর সেটা বাড়িতে এসে রান্নাঘরে গিয়ে বটিতে 4 ফালি করে ছাড়িয়ে একসঙ্গে মাখা করে পুরোটা খেয়ে নিল, শাশুড়ির বারণকে তোয়াক্কা না করে। সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে তার শাশুড়ি তাকে বলে, বৌমা, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করলে না, তোমাকে কিন্তু এর শাস্তি পেতে হবে, বড়দের নিষেধ শুনলে না তো। এরপরে আরও 2 মাস কেটে যায়। যথাসময়ে বউয়ের লেবার পেন ওঠে এবং তাকে সামনেরই এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় যেহেতু অত সিজারের প্রচলন ছিল না, তাই জন্য তার নর্মাল ডেলিভারি হয়। তার একটা মেয়ে সন্তান জন্ম হয়। মেয়েটিকে দেখতে একেবারে ডানা কাটা পরীর মতন হলেও মেয়েটির বাম হাতের কনুই থেকে কিচ্ছু নেই, এবং এমনভাবে নেই যেন মনে হচ্ছে কেউ তার হাতটাকে কেটে দিয়েছে। এমনকি কাটার দাগটা পর্যন্ত স্পষ্ট রয়েছে। কেউ যেন কিছু ধারালো জিনিসের কোপ দিয়ে হাতটাকে এলোপাথারিভাবে কেটেছে। ডাক্তার এই দেখে ভীষণভাবে অবাক হয়ে যায়, কারণ এমন ঘটনা হতেই পারে যে বাচ্চার কোনো একটা অঙ্গ ঠিক করে পরিপুষ্ট হয়নি, কিন্তু তাই বলে এমন করে কাটার মতন দাগ থাকবে কি করে। যথারীতি মা এবং বাচ্চা দুজনকেই বাড়িতে নিয়ে আসা হলো, এবং বাড়িতে নিয়ে আসার পরে বাচ্চাটি বড় হলো। পরবর্তীতে বাচ্চাটির একটি পাও কোনো কারণে নষ্ট হয়ে যায়, এবং আরেকটু বড় হতেই সামনের যে পুকুরটি আছে, পুকুরে ডুবে বাচ্চাটি মারা যায়। পরে শোনা যায় যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন
যদি কেউ কোনো কিছু কাটে তাহলে নাকি এরকম হয়। জানি না এটা সত্য কিনা বা এটা যাচাই করা যাবে কিনা সত্য বলে, তবে এরকম ঘটনা আমরা অনেকেই শুনে এসেছি। হ্যাঁ, ঠিকই বলেছ, আমিও একটা ঘটনা শুনেছি যে এরকম গ্রহণের দিন বাঁশ কেটেছিল, বাঁশ তো না কঞ্চি কেটেছিল, তার ফলে নাকি কবজি থেকে একটা হাত কাটা পড়েছিল। জানি না এগুলোর কতটা সত্যতা আছে, যদিও আমি এটাকে সত্য বলে ভাবি না, কিন্তু যেহেতু এখানে একটা অলৌকিক বিষয় আছে এবং বহু প্রচলিত আছে, তাই জন্য আমি তোমাদেরকে শোনালাম। তো লিখছে, ঘটনাটা একদমই ছোট, হয়তো গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতন করে সাজিয়ে তোমার এই পরিবারে পরিবেশন করলে আমি খুব খুশি হব। অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে এত সুন্দর ঘটনা উপহার দেওয়ার জন্য। ভগবান তোমাকে দীর্ঘায়ু করুক, আর তুমি এমনভাবে ভালো কন্টেন্ট আমাদের উপহার দিতে থাকো। তোমার ঘটনা শোনা সিরিয়াল দেখার থেকেও বড় নেশার মতন। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 3টি জমজমাট ঘটনা। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এই পরিবারে যারা এখনও যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে এমডি সালাউদ্দিন অনিক, সেকেন্ড কমেন্ট করেছে শম্পা বিশ্বাস, থার্ড কমেন্ট করেছে অন্তিম স্যাড মোমেন্ট। 3জনেই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, শ্রীমান দে, সোমা রয়, স্বপ্না বাজাল, অনিশ খান, অনন্যা ভৌমিক, সঙ্গীতা মজুমদার, রাহিম, লক্ষ্মণ সর্দার, ইজমালি কমেডি, প্রশান্ত মোদক, রোহিত সান্ত্রা, রূপম ভাই, তন্ময়, পূর্ণ ঘোষ, বিশাল ঘোষ, কার্তিক সাহা, সনাতন পাত্র, আক্কাস রাজা, সারা, অঞ্জলি মণ্ডল, সঞ্জীব ঘোষ, মনিরুল মোল্লা, সুমন্ত দাস, রবীন সামন্ত, অভিজিৎ দাস লিখেছে আমি অ্যাম্বুলেন্স চালাই দাদা, লাশ বেড়ে গেলে অ্যাম্বুলেন্সে নিয়ে যাই। হ্যাঁ, আমি আগের ঘটনায় সেটাই বলেছিলাম। অনেক সময় না ক্লিয়ার করে দিতে হয়, নাহলে লোকজন আবার বলবে অ্যাম্বুলেন্সে কবে থেকে লাশ নিয়ে যাওয়া হলো। এক একজনের এক একটা মতামত থাকতেই পারে। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, লিখেছে দাদা নতুন পডকাস্ট আসছে না কেন, কবে আসবে? খুব তাড়াতাড়ি শুরু হবে গো আবার। তারপরে কমেন্ট করেছে সীমা বিশ্বাস, লিখেছে শুভ বিজয়া দশমী দাদা, পুজো খুব ভালো কাটিয়েছি, তুমি কেমন কাটিয়েছ? আমি খুব ভালো কাটিয়েছি গো, তুমি কেমন কাটিয়েছ? আমিও খুব ভালো কাটিয়েছি। তারপরে কমেন্ট করেছে আরিফ বাঁধন, লিখেছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বালুরঘাট। তারপরে কমেন্ট করেছে এনাক্ষী দাস, লিখেছে ফার্স্ট ঘটনাটা মনে হয় অতিরঞ্জিত, বেশি কাল্পনিক লাগলো। জানি না গো, কিছু কিছু ঘটনা আমারও এরকম মনে হয়, বাট কি বলো তো, তোমরা ঘটনা পাঠাও, যতক্ষণ না ওটা মনে হচ্ছে যে সত্যি এটা হতে পারেই না, ততক্ষণ আমি শেয়ার করার চেষ্টা করি। তারপরে কমেন্ট করেছে সৈকত দেব, লিখেছে ভাই অমিত এখন ভৌতিক কথা পডকাস্ট কেন আসছে না, জবাব চাই আমার, খুব তাড়াতাড়ি আবার শুরু হবে। তারপরে কমেন্ট করেছে মল্লিকা ডেলি ব্লগস, লিখেছে হ্যালো দাদা আমার নামটা একবার নিও, আরাধ্যা হালদার। হ্যালো আরাধ্যা। তারপরে কমেন্ট করেছে শামিমা রারি, বিশ্বজিৎ সর্দার, অজয় ডলুই, আদিবা মিম, শিহাব শাফিরউদ্দিন, গীতা গোস্বামী, মুসলিমা খাতুন, সুমন দেব বর্মন, সুব্রত শ্রী, মনিকা ত্রিপুরা, জবা দেবী, দেবাশিস বাগচি, নিবেদিতা হালদার, শিল্পা চ্যাটার্জি, মধু, সন্দীপন দেবনাথ, চুমকি ঘোষ, অভিজিৎ দাস, পারমিতা ধারা, রৌনক দত্ত, শঙ্কর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, সৌভিক মণ্ডল, মলাই পাল, রুনা দে, বিশ্বজিৎ বর্মন, এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।